বলিউডে সব দেখছে যে কন্টিনিউ সবাই কি করছে ফ্যাশনে, ওয়েব সিরিজ, নেটফ্লিক্স, এগুলো এসে সবার চোখ খুলে গেছে যে না, আরও অনেক ফ্যাশন সচেতন হওয়া যায়। তো সেই জায়গাটায় হলে গিয়ে যদি আমি দেখি সেই আগেরই সেই শাড়ি কাপড় বা সেই প্যাটার্নের জামা কাপড় পরছে, দর্শক মজা পায় না, দর্শক মজা পায় না। হ্যাঁ, কিছু দর্শক তো এখনও আছে যারা একেবারে খেটে খাওয়া বা শ্রমিক, যারা বাংলা সিনেমায় যে ওইসব কস্টিউম ড্রামা দেখতেই পছন্দ করে। কিন্তু যে আমাদের যে সিনেপ্লেক্সগুলোতে, সেগুলো কিন্তু ওয়েল ফ্যামিলি, ওয়েল এডুকেটেড ছেলেমেয়েরা যাচ্ছে, তারা কিন্তু তাদের টেস্টটা খুঁজবে। সালমান শাহ খুব স্টাইলিশ ছিলেন, খুবই স্টাইলিশ ছিলেন। সে যা যা করেছেন তা এখন দেখলেও খুব অবাক লাগে মাঝে মাঝে, যে সে এগুলো নিয়ে ভাবতেন বা এগুলো জিনিস করা যেত। পরিমণি খুব ডেভেলপ করেছে, সে আগে একরকম পড়তো কিন্তু এখন সে খুব বেছে বেছে পড়ে। তারপর তোমার নুসরাত ফারিয়া, মিম, ওরাও একটু ফ্যাশন সচেতন, ওরাও একটু বুঝে পোশাক আশাক পরে, ওদের পোশাক আশাক খুবই চমৎকার, ওদের সেন্সটা খুব ভালো। এরকম অনেকেই আছে। একটু বলেন যে সিনেমার আমাদের 17টা সিনেমা আপনি করেছেন, এর মধ্যে যদি আপনি বলেন যে বাজেটের সমস্যা, একটু যদি বলি যে একটা দুইটা সিনেমার কথা যে স্যাটিসফাই হয়েছেন, বা যদি বলি যে ডিসস্যাটিসফাই হয়েছেন, এরকম সংখ্যা। আমি না স্যাটিসফাইড কোথাতে হয়েছি আর ডিসস্যাটিসফাইড কোথাতে হয়েছি সেটা বলতে গেলে অনেককেই অসম্মান করা হবে। আমি এই জায়গাটা কাউকে অসম্মান করব না, আমি বরং আমার কাজের জায়গাটা ভালোবাসি, তো আমি প্রত্যেকটা কাজকেই আমার প্রিয় কাজ বা আমার ভালো লাগার কাজ জায়গা থেকেই করেছি। দুঃখ কষ্ট যেগুলো সেগুলো আমার মধ্যেই থাকুক, আমি কাউকে অসম্মান করে কথা বলতে চাই না, কিন্তু আমি প্রবলেমসগুলো নিয়ে কথা বলি। সেই প্রবলেমসগুলোর মধ্যে হলো তোমার ড্রেসগুলো নিয়ে যখন একটা রেডি করে দেই, সেই ড্রেসগুলো প্রপার যেটা রেডি করে, যেটা সেট হয়ে শুটিং হয়ে যেটা সিনেমা হলে রিলিজ পাবে বা যেটা মানুষজন দেখবে, সেই জায়গাটায় গিয়ে সেই ড্রেসটার ড্রেস থাকে না। সেটা আমার পুরোপুরি আমি যেটা করেছি কেটে থাকে না, চেঞ্জ করে বা উপরের পার্টের সাথে অন্য একটা ইনক্লুড করে নেয়, নিচের পার্টটাকে বাদ দিয়ে দিল। মানে আমার এটার সাথে এটা, তোমার এই শার্টের সাথে এই প্যান্ট, কিন্তু ওখানে যাওয়ার পরে সেই শার্টের সাথে প্যান্ট বা জুতা অন্য একটা দিয়েছে। আরেকটা ব্যাপার কিন্তু হয় এখন সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায় যে সিনেমার গানের অংশ বা বিভিন্ন অংশের ফ্যাশন ডিজাইন নিয়ে বা পোশাক নিয়ে কিন্তু কথা বলে দর্শকরা এখন। হ্যাঁ বলে, তো সেই জায়গাটা বলবেই তো, কারণ এখন এখানে হয়ে গেছে তোমার বলিউড কেন্দ্রিক, বলিউডে সব দেখছে যে কন্টিনিউ সবাই কি করছে ফ্যাশনে, ওয়েব সিরিজ, নেটফ্লিক্স, এগুলো এসে সবার চোখ খুলে গেছে যে না, আরও অনেক ফ্যাশন সচেতন হওয়া যায়। তো সেই জায়গাটায় হলে গিয়ে যদি আমি দেখি সেই আগেরই সেই শাড়ি কাপড় বা সেই প্যাটার্নের জামা কাপড় পরছে, দর্শক মজা পায় না, দর্শক মজা পায় না। হ্যাঁ, কিছু দর্শক তো এখনও আছে যারা একেবারে খেটে খাওয়া বা শ্রমিক, যারা বাংলা সিনেমায় যে ওইসব কস্টিউম ড্রামা দেখতেই পছন্দ করে। কিন্তু যে আমাদের যে সিনেপ্লেক্সগুলোতে, সেগুলো কিন্তু ওয়েল ফ্যামিলি, ওয়েল এডুকেটেড ছেলেমেয়েরা যাচ্ছে, তারা কিন্তু তাদের টেস্টটা খুঁজবে সিনেমাতে। এখন দেখা যায় যে আপনি কিছুক্ষণ আগে মানিশ মালহোত্রা বা সব্যসাচীর কথা বললেন, এখন আগে কিন্তু দেখা যেত যে ফ্যাশন ডিজাইনারকে জানেই না মানুষ, কিন্তু এখন কিন্তু খোঁজ খবর রাখে। অবশ্যই জানে, বাংলাদেশেও জানে, বাইরেও জানে। তো সেই ডিজাইনাররা তারা যেটা পরিয়ে দেয় বলিউডে, ওরা একটা বিয়ের শুটিং তো বাদ, তোমার একটা বিয়ে পার্টিতে গেলেও তারা যেটা ড্রেস তাদের থেকে নিচ্ছে, সেই ড্রেস তারা কীভাবে সাজবে, কোনটার সাথে কোনটা পরবে, জুতা কোনটা ম্যাচিং করবে, হেয়ার স্টাইল কী থাকবে, মেকআপটার টোনটা ট্যান হবে নাকি একদম হালকা লো মেকআপ হবে, নুড মেকআপ হবে, সব কিছুই কিন্তু ডিজাইনাররা ডিসাইড করে দিচ্ছে, স্টাইলিস্টরা ডিসাইড করে দিচ্ছে। সেই ডিসাইডের উপরেই তারা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। কিন্তু আমাদের এখানে কিন্তু তারা প্রত্যেকেই নানা মুনির নানান মত, প্রত্যেকেই জ্ঞানী, প্রত্যেকেই বিজ্ঞানী। তারা কেউ একজন ভালো একটা জ্ঞান দিচ্ছে, সেটাকে তারা নেবে না, সেটা নেওয়ার পরেও তারা নানান রকমভাবে মাইনাস করবে, প্লাস করবে। হ্যাঁ, একটা ড্রেস হচ্ছে, ড্রেসের মধ্যে অনেক কিছু আছে, এটা বাদ দাও, এটা বাদ দাও, এই করো, হ্যাঁ চলতেই থাকে। আমরা যেটা বানিয়ে দিচ্ছি সেটা গিয়ে কিছু জায়গায় চেঞ্জ হয়ে যায়, আলোচনার টেবিলে ওখানে চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে তারপর চলে যায় ডিরেক্টর কিছু চেঞ্জ করে। হ্যাঁ, ডিরেক্টর জুম করে করে ল্যাপটপে ছবি দেখায় বলে যে এই যে এরকম, হ্যাঁ মানে আপার সাইড দেখা যাচ্ছে না, এটা তলে তো ড্রেস হবে, এটা আরও খুলতে হবে, পেছনের অংশ আরও বের করতে হবে। হ্যাঁ, এই অবশ্যই যেন কোমরের ভাঁজটা দেখা যায়, এরকম টাইপের ব্যাপারগুলো। তারপর প্রডিউসারেরও সেম একই অবস্থা। তারপর আবার সেটে যখন যায়, সেটের নায়ক নায়িকারা, না আমি এটার সাথে এটা দিয়ে আমি এটা পরবো, এটার সাথে আমি এই প্যান্ট পরবো না, এই জুতা পরবো না বা এটা পরবো না।
তারপর আবার নায়িকার মারা থাকে, আমার মেয়ে ওটা পড়বে না, ওটার সাথে এটা পড়বে না। তাছাড়াও শুটিং সেটের প্রোডাকশন বয়, টি বয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা প্রত্যেকেই কথা বলবে, প্রত্যেকেই জায়গাগুলো থেকে কথা বলে। আচ্ছা, তো এই যে সবার এত কথা বলার, তাহলে তোমার প্রপার সেই ডিজাইনটা গিয়ে আলটিমেটলি ফাইনাল সেট আপে গিয়ে হলে দেখা পর্যন্ত এটা অনেকগুলো ধাপ। আর একটা বিষয় থাকে যে আমাদের তো ফ্যাশন ডিজাইনার যে সিনেমায় রাখতে হবে বা এই ভাবনা নতুন। হ্যাঁ, আগে তো দেখা যাচ্ছে এটা নতুন না, এটা অনেক আগে থেকে সালমান শাহ, ফেরদৌস এরাও কিন্তু রাখতো ডিজাইনার। আচ্ছা, সেটাকে কেউ কন্টিনিউ করতে পারেনি। আজকে এই সিনেমাটায় ডিরেক্টর বাজেট আছে, ফ্যাশন ডিজাইনার নিয়েছে, স্টাইলিস্ট নিয়েছে, এই সিনেমার বাজেটে নায়করা নিজেরাই পরে নিচ্ছে। আবার তো এফডিসিতে অনেকে কাপড়, হ্যাঁ ওই যে ড্রেসম্যান বললাম, ড্রেস মামা যাদের আছে তারা যা দিচ্ছে তাই পরে নিচ্ছে। তারা এটা থেকে আরেকটা শুটিংয়ে যাবে, এইটা নিয়ে একটা ড্রেস নিয়ে এত ভাবার সময় কোথায়? তারা এটাকে লিভ করে, এটা এই মাথার থেকে এই টেনশনটাই বাদ দিয়ে দেয়। একটা ডিজাইনার দিবে, আচ্ছা একটা ডিজাইনার, এছাড়া আরেকটা বিষয় আছে, ডিজাইনার দিবে, আচ্ছা ডিজাইনারের সাথে এগুলা ডিজাইনারের সাথে কথা বলে আমি ওর কাছ থেকে 3-4টা ড্রেস নিয়ে নিই, আর ডিজাইনারের পুরো টাকাটা আমার পকেটে। আচ্ছা, মানে আমি একটা নায়ক বা আমি একটা নায়িকা, আমি একটা ডিজাইনার নিয়েছি, ডিজাইনারের জন্য একটা বাজেট আছে, কম হোক বেশি হোক একটা বাজেট আছে। তো প্রিয় বন্ধু ফোন করে সেই ড্রেসগুলো সে অ্যারেঞ্জ করে নিল, ডিরেক্টরের কাছ থেকে ডিজাইনারের ড্রেসের টাকাটাও নিয়ে নিল। তো ডিজাইনারের টাকাটা নিয়ে নেওয়ার পরে ডিজাইনার সে রেখে দিল, বন্ধুকে তো ডিজাইনার তো বন্ধু, ডিজাইনারকে আর দেওয়া হলো না। এটা তো আপনার ক্ষেত্রেও হয় বা হয়েছে? হ্যাঁ হয়েছে। বুঝলেন যে হচ্ছে এই যে বললাম যে ডিজাইনার ড্রেস দিয়েছে, সেই ড্রেস গিয়ে সিনেমা হলে আরেক রকম দেখেছে। আজকে আমি এই প্রোগ্রামে আমি তোমাদেরকে চার্জ করে বা চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার এই কথাটা প্রত্যেকটা ডিজাইনারের কথা, যে তারা যেটা করেছে সেটা বড় হোক আর ছোট হোক, মানে একটা করেছে সেটা গিয়ে বিজ্ঞাপনে বা সিনেমাতে তারা হুবহু ওইটাই পেয়েছে, এরকম উদাহরণ নেই বাংলাদেশে? আছে, কিন্তু তাদের লাইফে এরকম ঘটেছে যে যা তারা করেছিল, রেডি করেছিল, যা বানিয়েছে, তা গিয়ে সিনেমা হলে গিয়ে তা পায়নি বা তা দেখেনি, তাদের কাজের জায়গাটায় স্বাধীনতা নষ্ট হয়েছে বা তাদের কাজটাকে নষ্ট করা হয়েছে, তাদের ওই জিনিসটা তাদের মতো করে আর প্রেজেন্টেশনটা হয়নি। এটা প্রত্যেকটা ডিজাইনারের এই দুঃখবোধ আছে, আমি একদম এখানে স্পষ্ট করে বলে গেলাম আমি। আচ্ছা এরকম ভাই, এবার হচ্ছে আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানের একটা বিষয় জানতে চাইবো যে বাংলাদেশের 3জন নায়ক 3জন নায়িকা আপনার চোখে ফ্যাশনেবল, একটু বলতে হবে। আর 3জন নায়ক 3জন নায়িকা, 3জন নায়ক হলো সালমান শাহ খুব স্টাইলিশ ছিলেন, সে যা করেছেন তা এখন দেখলেও খুব অবাক লাগে মাঝে মাঝে, যে সে এগুলো নিয়ে ভাবতেন বা এগুলো জিনিস করা যেত। সেটা সে যদি বেঁচে থাকতো, তাকে দেখি ফলো করে অনেক নায়করা আরও অনেক বেশি স্টাইল ফ্যাশন শিখতে পারতো, আমার কাছে মনে হয়। জাফর ইকবাল সেই সময় অনুযায়ী তার যে একটা স্টাইল স্টেটমেন্ট বা একটা স্টাইল সে ক্যারি করতো, সেটাও খুব ফ্যাশনেবল ছিল, আমি অবশ্যই বলবো। এরকম আরও দু একটা নায়ক ছিল, খুব স্টাইলিশ ছিল সেই সময়ে। সোহেল চৌধুরী ছিল একজন নায়ক, দিতির হাজব্যান্ড ছিলেন, সেই সোহেল চৌধুরী খুব স্টাইলিশ ছিলেন। এরকম 2-4জন ছিলেন খুব ফ্যাশন সচেতন। বর্তমানে সাকিব খানকেই আমি বলবো, অবশ্যই সে আমাদের হিরো সুপারস্টার। আমি অন্যান্য সবার চেয়ে বলবো যে সে 100% না হলেও 80-90% টাইম সে ওয়েল মেইনটেইনড, সেগুলো মেইনটেইন করে এখন। কিন্তু দেখা যায় ওনার কিন্তু অনেক সিনেমা, বিশেষ করে গানগুলোতে পোশাকে আমি প্রিভিয়াস কথা বলছি না, আমি বর্তমান সময়ের কথা বলছি। বর্তমানে মানে সে ওগুলো পড়তেই বস্তা পচা কাপড় পড়তে সাকিব খান হয়েছে। কিন্তু এখন এসে সে যে তার একটা যে কাপড়গুলো বা স্টেটমেন্টগুলো সে কন্টিনিউ করে, তাকে দেখে মনে হয় যে এখন অনেকটা সে শিখেছে এবং অনেক সোবার এবং অনেক বেশি চোখের জন্য আরামদায়ক। তার সঙ্গে এত কাজ হয়েছে, একটু যদি তার সঙ্গে অভিজ্ঞতা বলেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা, তার সাথে কাজ করেছি, সে ছবির হিরো ছিল, শ্রাবন্তী নায়িকা ছিল, তার ছবির কস্টিউম আমি করেছি, যেটা হচ্ছে লন্ডনে গিয়ে ভাইজান, সেটার কলকাতার সিনেমা। হ্যাঁ লন্ডনে শুটিং হয়েছে, আমার কস্টিউম নিয়ে যাওয়া হয়েছে, ওখানে শুটিং হয়েছে, আমি শুটিং সেটে প্রেজেন্ট ছিলাম না। আচ্ছা, তো এরকম করে তার সাথে আরও কাজ হওয়ার কথা হয়েছে, বা আমি কস্টিউম দিয়েছি, আমি আমার কস্টিউম পরে সে কাজ করেছে, সেভাবে হয়েছে, সরাসরি ইন্টারেকশন সরাসরি হয়েছে। সে পছন্দ করে তার সাথে আমার কাজ বা কাজের জায়গাটা বা এই জায়গাটা। আমার নায়ক নায়িকা প্রত্যেকের সাথেই দেখা যায় যে খুব ভালো সম্পর্ক, এবং আমি তাদের খুব পছন্দের বিষয়টা আসলে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করে তারকারা বা আপনি যাদের সঙ্গে কাজ করেন, আপনার কি? আমি আমার ব্যবহার, আচার ব্যবহার, আচরণ, আমার প্রত্যেকের
খুব মনোযোগ দিয়ে শুনি, কাজের গুণের ব্যাপার, মনোযোগ দিয়ে কাজটা করি। আমার ডিজাইন, আমার প্রত্যেকটা জিনিস, আমার সেন্স টেন্স, যারা পছন্দ করে তারা ভীষণ পছন্দ করে। আচ্ছা, যারা পছন্দ করে তারা আমার প্রত্যেকটা জিনিস খুব পছন্দ করে। সেটা আমি যা করি তাও পছন্দ করে, তাদের জন্য যা বানাই সেটাও পছন্দ করে, তাদের জন্য কোরিওগ্রাফিরও যে বিষয়গুলো করি সেটাও পছন্দ করে। আমি সেই জায়গাটা থেকেই কিন্তু যে ডিরেকশন বা যে গানের ডিরেকশন দিয়েছি, নিয়ার ফিউচারে ফিল্মও ডিরেকশন দিব ইনশাল্লাহ। তো ওইটা থেকে আস্তে আস্তে করে আগাচ্ছি। তো এই জন্য আমি একটু ফিল্ম স্টারদের নিয়ে কাজ করছি, যাতে আমার একটু এক্সপেরিয়েন্সটা বাড়ে আর কি। দ্যাটস ইট। আচ্ছা, তিনজন নায়িকা বলি নাই তো? হ্যাঁ। তিনজন নায়িকা হলো, প্রথমেই আমি বলবো বাংলাদেশের ইন্ডাস্ট্রির সবচেয়ে ফ্যাশনেবল একটা অ্যাক্ট্রেস, সে হচ্ছে চম্পা ম্যাডাম। আচ্ছা, চম্পা আপা। সে সবসময় খুবই চমৎকার, তার পোশাক আশাক রুচি বলে আমি সবসময় সব প্রোগ্রামেই বলি। তারপর হলো তারপর আরও টুকটাক অনেকে আছে, অনেকেই ফ্যাশনেবল, মানে সবাই তার মতো করে ফ্যাশনেবল, কিন্তু সবসময় ওয়েল মেনটেন করেন আর কি, সেরকম একটা বিষয়। হ্যাঁ, তো দেখা গেছে যে ফ্যাশনেবল তাহলে কি মানে একজনের পরে খুঁজে পাওয়া না, দুষ্কর তারপর হচ্ছে? একটু খুঁজতে কষ্ট হয়েই যাচ্ছে। বর্তমানে কারা যদি বলি? পরিমণি খুব ডেভেলপ করেছে। সে আগে একরকম পড়তো, কিন্তু এখন সে খুব বেছে বেছে পড়ে। তারপর তোমার নুসরাত ফারিয়া, মিম, ওরাও একটু ফ্যাশন সচেতন, ওরাও একটু বুঝে পোশাক আশাক পরে, ওদের পোশাক আশাক খুবই চমৎকার, ওদের সেন্সটা খুব ভালো। তো এরকম অনেকেই আছে। তো মাঝখানে আমি ওভাবে করে, তুমি যদি ফ্যাশনেবল বলো, দেখা যায় যে আমি ওই রকম করে কাউকে সিরিয়াসলি দেখি না আসলে বেসিক্যালি।